নূরের হাত ধরে নীরের দিকে অপলক চেয়ে আছে সাদাব। এতক্ষণে নূর ঘুমিয়ে গিয়েছে। ঘণ্টাখানেক আগে ইঞ্জেকশন দিয়েছিল, ইঞ্জেকশন প্রভাবে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সাদাবের হাত আঁকড়ে ধরে নূর কেবিনে প্রবেশ করলেন ফজলুর রহমান। প্রবেশ করে দেখলেন সাদাব নূরের হাত ধরে নূরের দিকে তাকিয়ে আছে। সাদাব। ফজলুর রহমান ফাইলটি একটু পিছনে লুকিয়ে ফেললেন। এই মুহূর্তে সাদাবের সাথে এসব নিয়ে কথা বলতে চাচ্ছে না, তাই ধীরে ধীরে ফাইলটি নূরের ব্যাগে কাপড় চোপড়ের পিছনে লুকিয়ে সাদাবের কাছে ধীরে ধীরে হেঁটে আসলেন। তারপর বললেন, বাসায় গিয়ে রেস্ট কর। সারাদিন ধরে তো অনেক টেনশন করলি, অনেক কাজ করেছিস, এখন আবার না হয় বাসায় গিয়ে রেস্ট কর। সাদাব চোখ তুলে তাকালো ফজলুর রহমানের দিকে। সাদাবের চোখ দুটো ছলছল করছে, যেন পারে না এই মুহূর্তে কান্না করে দিবে। ফজলুর রহমান তাকিয়ে দেখলেন সাদাবের এই অবস্থা। পুরুষ মানুষে যে কাঁদে, কষ্ট পেলে কাঁদে, সাদাব তার প্রমাণ। যদিও কখনো কাউকে কাঁদতে দেখেনি ফজলুর রহমান, কিন্তু নিজে তো কত শতবার কেঁদেছে আড়ালে। নূরের কথা ভেবে, নূরের ভবিষ্যতের কথা ভেবে কতবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, কতবার আল্লাহর কাছে চেয়েছে তার জীবনের বিনিময়ে হলে যেন নূরের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। ফজলুর রহমান যেদিন থেকে জানতে পেরেছিলেন, আল্লাহর কাছে কত শতবার মোনাজাতে চেয়েছিলেন মেয়েটার ভবিষ্যৎটা যেন এরকম না হয়, সবকিছু যেন ঠিক হয়ে যায়। আল্লাহ কি তবে শোনেননি তার কথা? উনি কি কোনো পাপ করেছিলেন যার শাস্তি হিসাবে নূরের জীবনে এরকম অভিশাপে দিয়ে দিয়েছে? মানুষ বলে ব্যক্তি জীবনে পাপ নাকি তার সন্তানের উপরে বর্তায়, কিন্তু ফজলুর রহমান মনে মনে কত শতবার চিন্তা করেছেন কি এমন পাপ করেছিলেন উনি খুঁজে পান না। কিন্তু তার মেয়ের ভাগ্যটা কেন এমন হবে? যদি ডাক্তার যা বলেছে তা সত্যি হয়, তখন দুটো হাতই যে তার, একটি যে তার ছেলে, একটি তার মেয়ে। কাকে কষ্ট দিবে, কার কষ্টের চোখের পানি মুছবে উনি যে ভেবে কুল পায় না। একবার যখন নূরের পেটে ব্যথা হয়েছিল, ফজলুর রহমান সামিয়া বেগম নিয়ে গিয়েছিলেন নূরকে হসপিটালে। সাদাফ তখন বিদেশে, হুমায়ুন রহমান ব্যবসার কাজে একটু বাইরে গিয়েছিলেন, সাইমন রিমা তখন ছোট, ওরা কিছুই জানে না। 2 বছর আগের ঘটনা। হঠাৎ নূর একদিন পেটে ব্যথা নিয়ে দৌড়াতে দৌড়াতে এলো। তখন নূর এত শত বুঝতো না, এখনই তো কম বুঝে, তখন তো আরো ছোট ছিল। পেটে ব্যথা করছে বলে চটপট করতে করতে যখন ফজলুর রহমানের কাছে এলো, তখন সামিয়া বেগম সুমি সুফি বলেছিলেন পিরিয়ড চলছে, কিন্তু মেয়েরা এত কান্না, এত চিৎকার দেখে উনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। হসপিটালে নিয়ে গিয়েছিল। পরীক্ষা করে ডক্টর জানায় ছোট ছোট সিস্ট দেখা গিয়েছে। এত অল্প বয়সে এত ছোট ছোট সিস্ট! উনি অবাক হয়ে গিয়েছিলেন শুনে। এটা কোনো পাপ উনার যে উনার মেয়ের উপরে এরকম একটা অভিশাপ নেমে এসেছে? পরে ডক্টর জানায় চিন্তার এমন কিছু নেই, ওষুধ দিবে, ওষুধ চলতে থাকলে ধীরে ধীরে সিস্ট কমে আসবে, ধীরে ধীরে ছোট হতে হতে মিলিয়ে যাবে, অপারেশন পর্যন্ত যাওয়া লাগবে না, যেহেতু তখন খুবই ক্ষুদ্র ক্ষুদ্র সিস্ট ছিল। পরে দীর্ঘদিন ওষুধ খায় ফজলুর রহমান সবার চোখের আড়ালে, কেউ যেন দেখতে না পারে। কয়েকবার টেস্ট করে নিজেই মেয়েকে নিয়ে, এমনকি সামিয়া বেগমকে পর্যন্ত জানেনি। চিন্তা করেছিলেন মায়ের মন চিন্তায় অসুস্থ হয়ে পড়বে, কান্নাকাটি করবে, তাই উনি চুপচাপ নূরকে নিয়ে বাইরে বের হওয়ার কথা বলে ডাক্তারের কাছে নিয়ে টেস্ট করাতো, এখন ওষুধ খাওয়াতো। নূরকে নিজে এসে চুপি চুপি রুমে। 3 মাস ওষুধ খাওয়ানোর পর ডক্টর যখন জানায় ভালো রেজাল্ট পাওয়া গিয়েছে, একদম মিলিয়ে গেছে, আর টেনশনের কোনো কিছু নেই, উনিও খুশি হয়ে ওষুধ বন্ধ করে দিয়েছিলেন। নূর ততদিনে ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছিল, এবং চুপি চুপি ওষুধ খাওয়ানোটাও খুব ঝামেলা ছিল। এইভাবে 2 বছর চললো। এতদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু মনের কোথাও একটা সন্দেহ থেকে গিয়েছিল, একটা ভয় ঢুকে গিয়েছিল যে নূর কি কখনো মা হতে পারবে না যদি সিস্ট ভালো না হয়। তাই উনি গোপনে আল্লাহর কাছে বারবার চাইতেন, মাপ চাইতেন, মেয়ের ভালোর জন্য বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহ কি তবে তাকে ক্ষমা করেনি? মনে মনে ভাবল ফজলুর রহমান। কিন্তু উনি তো নিজের কোনো অন্যায়, কোনো অপরাধ খুঁজে পান না। কখনো মনে পড়ে না উনি কারোর সাথে জেনে শুনে কারোর সাথে কোনো অন্যায় করেছেন।
কোনো অপরাধ করেছে, যার শাস্তি তার মেয়েটা পাচ্ছে। সাদাপের চোখে টলমল পানি দেখে ফজলুর রহমান কোনো কথা বলতে পারলেন না, তাকিয়ে রইলেন সাদাপের দিকে। তারপর বলল, পুরুষ মানুষের চোখে পানি আসতে হয় না, শত কষ্টের মধ্যেও অবিচল থাকতে হয়, শক্ত থাকতে হয়, কারণ নারীদের মন কোমল, তারা কাঁদবে, তাই পুরুষকে শক্ত থাকতে হয়। হুমায়ুন রহমান এমন সময় কেবিনে প্রবেশ করলেন। উনি একটু বাহিরে গিয়েছিলেন, এসে দেখলেন ফজলুর রহমান সাদাপের দিকে তাকিয়ে কথাগুলো বলছেন। ফজলুর রহমান সাথে সাথে দেখলেন হুমায়ুন রহমানকে ভিতরে ঢুকতে। বললেন, এসেছেন ভাইজান, আসেন। আপনি বরং বাড়ির সবাইকে নিয়ে চলে যান, হসপিটালে এত লোক থাকার কোনো প্রয়োজন নেই, আমি থাকবো আর সামিয়া থাকুক, বাড়িতে তো লোকের প্রয়োজন আছে। ডাক্তার কি বলল? ডাক্তারের কেবিন থেকে তো এলি মাত্র, বলল হুমায়ুন রহমান। কথাটি শুনেই সাদাব সাথে সাথে সকুচিত হলো। সাদাব জানে না নূরের কি হয়েছে। সাথে সাথে ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে নূরের? ডাক্তার কি বলেছে? এই প্রশ্নটির ভয় পাচ্ছিল ফজলুর রহমান, তাই ভাইকে তড়িঘড়ি করে বাড়ির সবাইকে নিয়ে বাসায় যেতে বলেছিলেন। ফজলুর রহমান আমতা আমতা করে হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বললেন, তেমন কিছু না ভাইজান, টেস্টের রিপোর্ট নর্মাল এসেছে, তবে ব্যথাটা একটু বেশি, যার কারণে ট্রিটমেন্ট চলছে, কালকের মধ্যে রিলিজ দিয়ে দিবে। হুমায়ুন রহমানের কেমন যেন সন্দেহ হলো। এটা তো ভালো খবর, কিন্তু ফজলুর রহমানের মুখে তেমন হাসি নেই কেন? হাসি খুশি দেখানোর চেষ্টা করছেন, কথাটা হেসেই বলছেন, কিন্তু চোখ দেখে বোঝা যাচ্ছে চোখ আর ঠোঁটের হাসি যেন মিলছে না। সাদাব সাথে সাথে বলে উঠল, আমি যাব না, তোমরা সবাই চলে যেতে পারো, নূরের সাথে আমি থাকবো। ফজলুর রহমান বললেন, না, তোর থাকতে হবে না, সকালে তোকে আবার অফিসে যেতে হবে, আর সারাদিনই তো পরিশ্রম করলি, টায়ার্ড, বাসায় গিয়ে রেস্ট কর। সাদাব দৃঢ় কণ্ঠে বলল, না, আমি এখানেই থাকবো, বলেছি তো তোমরা বাসায় চলে যাও, আমি এখান থেকে এক পাও নড়বো না। ফজলুর রহমান চাচ্ছিল না হসপিটালে উনি ছাড়া আর কেউ থাকুক। কখন ডাক্তার কার সাথে কি কথা বলে ফেলবে উনি চাচ্ছে না এই মুহূর্তে কেউ নূরের এই দুর্বলতা বা অসুস্থতা সম্পর্কে জানলে ভেঙে পড়বে বাকি বাড়ির সবাই। অনেক কষ্ট পাবে, সবার কষ্টে নূরের কি হবে সেটা ভেবে ওনার বুক ভার ভার ধড়ফড় করে উঠছে, কেঁপে কেঁপে উঠছে। নূর জানতে পারলে কি হবে, নূরকে কি করে সামলাবে, এটা ভেবেই উনি কেঁপে উঠছে বারবার। আর সাদাব, সাদাব জানলে কি করবে? উফ, ফজলুর রহমান আর ভাবতে পারছে না কিছু। এদিকে সাদাব নূরের মাথায় হাত রেখে মাথার চুলগুলো গুছিয়ে দিতে দিতে মনে মনে ভাবলো, কোনো ঝড় তোর আর আমার মাঝখানে আসতে দিব না নূর। যত বড় ঝড় আসুক, যত বিপদ আসুক, আমি স্বহস্তে সেগুলো মোকাবেলা করব, তোর পর্যন্ত কখনো এগোতে দিব না। রিমার দিকে তাকিয়ে নওরিন আফরোজ বললেন, এদিকে আয়, আমার সাথে, তোর সাথে আমার কথা আছে। রিমা বলল, আমার সাথে কি কথা? কি কথা আম্মু? নরিন আফরোজ বললেন, আগে আয় আমার সাথে, ওই পাশে চল, সামনে গিয়ে কথা বলবো। রিমা বুঝতেও পারছে না কি কথা থাকতে পারে, চুপচাপ মায়ের পিছনে পিছনে হেঁটে একটু সামনে চলে গেল। নরিন আফরোজ থামলেন, থেমে রিমার দিকে তাকিয়ে বললেন, কবে থেকে চলছে এইসব? রিমা যেন বোকা হয়ে গেলেন, মা আসলে কোন ব্যাপারে বলছি, কি কবে থেকে চলছে তাই বলল। কি বলছো আম্মু, আমি বুঝতে পারছি না। নওরিন আফরোজ বললেন, এত কচি খুকি তো নস, বুঝতে পারছিস না? তোকে আমি চুপচাপ ডেকে না কোন ব্যাপারে জিজ্ঞেস করছি। রিমা স্বপ্ন রোগ গিলল, আমতা আমতা করে বলল, না, আসলে আমি বুঝতে পারছি না তুমি কি জিজ্ঞেস করছো আমাকে। কবে থেকে চলছে সাইমনের সাথে এসব নিজ কানে শুনেছি, তাই অস্বীকার করার কোনো চেষ্টা আমার কাছে করবি না। আর ন্যাকামি তো একদমই করবি না, ন্যাকামি আমার এখন একদম সহ্য হয় না, বললেন নরেন আফরোজ। রিমা ভয় পেয়ে গেল, পুরো শরীরে যেন কাঁপুনি ধরে গেল। কাঁপতে কাঁপতে বলল, না মানে ওই সাইমন ভাইয়া বলেছে আমাকে পছন্দ করে। নরেন আফরোজ বললেন, এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। সাইমন বলেছে পছন্দ করে, তুই করিস না? রিমা মাথা নত করে ফেললো, তারপরে নরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, সরি, ভুল হয়ে গেছে। নরিন আফরোজ বলল, সব ভুল ভুল হয় না রিমা, একই বাড়িতে থাকিস তোরা, একবার যখন সম্পর্কে জড়িয়ে গেছিস, তোর কি মনে হয় সম্পর্কে থেকে তুই বের হতে পারবি? আর এমনি সাদা পান নূরকে নিয়ে একটা ঝামেলা চলছে, তার মধ্যে যদি তোদেরটাও শুনে, চিন্তা করতে পারিস তোর বাবাদের অবস্থা কি হবে? সবকিছুর একটা সময় থাকে, মুরব্বীরা করলে জিনিসটা ভালো হয়, কেন তোরা ছেলে মেয়েরা এসব বুঝতে চাস না? আর সারাপ তো তাও বুঝদার ছেলে, সাইমন তো একটা বাচ্চা ফুরাই, ও কি পারবে সর জবজারটা সহ্য করতে? একদম দিলেই তো
করে থাকবে? কি এমন বয়স হয়েছে এসব করার? আর এই বয়সে যদি সম্পর্কে জড়িয়ে গেছিস, তাহলে এক বাড়িতে থেকে কি তোর মনে হয় আর স্বাভাবিক ভাই বোনের সম্পর্ক বজায় রাখতে পারবি? রিমা বলল, সরি আম্মু, ভুল হয়ে গেছে, কিন্তু কোনো কিছু তো প্ল্যান করে করিনি, হয়ে গেছে। নরেন আফরোজ দীর্ঘশ্বাস ছাড়লেন, রিমার দিকে তাকিয়ে বললেন, এখন তো বলবি সরি, ভুল হয়ে গেছে। এখন কিছু হলে তোর বাবা মায়ের কথা মনে পড়ে, আগে তো মনে পড়ে না। মাঝখান দিয়ে সাইমন এখন কি করবে আমি সেটাই বুঝতে পারছি না। তুই না হয় মেয়ে মানুষ, তোকে দুটো কথা বলে বাড়িতেই রেখে দিবে। রাগ যদি সব সাইমনের উপরে যারে তোর বাবা, তখন? যাই হোক, এখন কিছুদিন সবার সামনে ওর থেকে একটু দূরে দূরে থাকিস, বেশি কথা বলিস না। কারণ নজর যেন তোদের উপর এখন না পড়ে। একটা ঝামেলা চলছে, সেটা আগে মিটমাট হোক। কথা বুঝাতে পেরেছি? আমি না দেখে যদি অন্য কেউ দেখতো তখন? আর এভাবে লুকোচুরি করে এখানে ওখানে দাঁড়িয়ে কথা বলিস না, আমাকে বুঝতে দে কি করব, আমাকে জিনিসটা হ্যান্ডেল করতে দে। রিমার সাথে সাথে নরেন আফরোজকে জড়িয়ে ধরলো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, থ্যাংক ইউ আম্মু। নরেন আফরোজ বলল, এখন? হ্যাঁ, এখন তো থ্যাংক ইউ বলবি। সমস্যার সমাধান হয়ে গেলেই তো থ্যাংক ইউ, না হলে তো মায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। ছেলে মেয়েরা তো সব এরকমই করে। রাতে হুমায়ুন রহমান, সাইমন, রিমা, নরিন আফরোজ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ফজলুর রহমান সামিয়া বেগমকে চলে যেতে বলছেন, কিন্তু সামিয়া বেগম যেতে নারাজ। মেয়েকে রেখে নরিন আফরোজও যেতে চাইছিল না, কিন্তু সকালে আবার সবার জন্য খাবার নিয়ে আসবে, আর রিমা ও সাইমনকে একা বাড়িতে পাঠানোটা ঠিক হবে না, সে ভেবেই উনি রাজি হয়ে গেছেন। নরিন আফরোজ হেঁটে এসে নূরের মাথায় হাত বুলিয়ে কতক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। এখন যেন নূর আর শুধু ওনার মেয়ে না, তার বড় ছেলের বউ। সেই হিসেবে এখন নূরের প্রতি ভালোবাসা ওনার অন্যরকম, ঠিক যেমনটা সাদাফের প্রতি তেমন। নূরের মাথায় হাত বোলাতে বোলাতে সাদাফের দিকে তাকিয়ে বললেন, তুই তো যাবি না? জানি, এখানেই থাকবি, তাই খেয়াল রাখিস সবকিছু। নিজের দিকে আগে খেয়াল রাখিস। খাবার গরম করে রেখে গিয়েছি, খেয়ে নিস। অসুস্থ হয়ে পড়লে নূরকে দেখবে কে? সাদাব নরেন আফরোজের হাত ধরে বলে, ঠিক আছে আম্মু, ঠিক মতো বাসায় যেও, চিন্তা করো না, আমরা এখানে আছি। একে একে সবাই চলে গেলেন। রয়ে গেলেন ফজলুর রহমান, সাদাপ ও সামিয়া বেগম। সামিয়া বেগম কেবিনের আরেকটি বেডে শুয়েছিলেন। নূরের হাত ধরে বসেছিল সাদাব। সোফায় বসে আছে ফজলুর রহমান। ফজলুর রহমান মনে মনে ভাবছে, যদি সাদাবের সাথে নূরের বিয়েটা এই মুহূর্তে মেনে নেয়, নূর যদি মা না হতে পারে, যদি সাদাব নূরকে গ্রহণ করতে না চায়, একই বাড়িতে থেকে সাদাবের এই বিহেভিয়ার কি দেখতে পারবে নূর? সহ্য করতে পারবে নূর? যদি সাদাব নূরকে ভবিষ্যতে কখনো এগুলো নিয়ে খোঁটা দেয়, যদি ছেড়ে দিতে চায়, তখন তো সাদাব নতুন করে বিয়ে করলে এই বাড়িতে বউ নিয়ে থাকবে। নূরের কি হবে? নূর এই অপমান মানতে পারবে? উনি যেন আর কিছু ভাবতে পারছেন না। অদূর ভবিষ্যতের কথা ভেবে যেন উনার মাথা ব্যথায় টনটন করছিল। বারবার শুধু একই চিন্তা, একই বাড়িতে থেকে যদি মেয়েটা কষ্টে থাকে, এই কষ্ট নিজের চোখে দেখবে কি করে ফজলুর রহমান? নূর ভাই কি করে সহ্য করবে সাদাফের এমন ব্যবহার? এখন তো সাদাব জানে না, সাদাব জানলে কি করবে, সেটা ভেবে টেনশন হচ্ছে ফজলুর রহমানের। কারণ মানুষ মুখে যাই বলুক, সন্তান একটা স্বামী স্ত্রী জীবনে অনেক বড় একটা ব্যাপার। সারা জীবন সন্তানহীন হয়ে থাকাটা কম বড় ব্যাপার নয়। সাদাব কি মেনে নিবে নূরের এই দুর্বলতা? সাদাব এক দৃষ্টিতে তাকিয়েছিল নূরের দিকে। নূর ঘুমাচ্ছে শান্তিতে, যেন এই মুহূর্তে কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই। হঠাৎ সাদাবের মোবাইলে রিং বেজে উঠল। ফোনের ভলিউম অল্প, তাও টের পেলেন ফজলুর রহমান। সাদাব মোবাইলের দিকে তাকিয়ে দেখলো সাজিদ, অর্থাৎ আকাশ আহমেদ। সাদাব নূরের হাতে হালকা করে ছেড়ে সুন্দর করে বিছানায় রেখে নূরের উপরে একটা চাদর দিয়ে ধীরে ধীরে ফোন নিয়ে বাইরে চলে গেল। ফজলুর রহমান তাকিয়ে রইলেন, হঠাৎ সাদাব বাইরে চলে যাচ্ছে কেন? এতক্ষণ তো বেহায়ার মতো হাত ধরেছিল, হঠাৎ কি হলো? সাদাব বাইরে গিয়ে ফোনটি রিসিভ করে কানে ধরতে সাথে সাথে সাজিদ বলে উঠল, কিরে তোর প্রেয়সী, সে নাকি হসপিটালে, কি হয়েছে? সাদাব এখন আর অবাক হচ্ছে না, জানে অবশ্যই নূরের ব্যাপারে খোঁজ খবর রেখেছে, তাই বলল, প্রেয়সী না, বিয়ে করাবো। সাজিদ জোরে শব্দ করে হাসলো, হেসে বলল, ওই তো প্রেয়সীর মতোই, হ্যাঁ, বিয়ে করেই তো বাড়ি ছাড়া হয়েছিস, তাই এখনো বউ বলা না। তবে যাই বলিস, তোর বউকে নিজের বউ বলে ভাবতে ভীষণ ভালো লাগে। সাদাব মুচকি হাসলো, তবে ভিতরে ভিতরে রাগে কাঁপছে। সাদাব বলল, অতটুকুই ভাবিস? যতটুকু ভাবলে সরি বলার অবকাশ পাবি।
পার পেয়ে যাবি, এর চেয়ে বেশি গভীরে গেলেই পার পাবি না। নিশ্চয় 6 বছর আগের ঘটনা মনে আছে। তুচ্ছ একটা ঘটনার জন্য যদি এত বড় মূল্য থুকি দিতে হয়, তাহলে আমার বউকে নিজের বলে ভাবতে চাইলে কতটুকু মূল্য তো দিতে হবে সেটা ভেবে তারপরে ভাববি। সাজিদ বলল, সেটা সময় হলেই বোঝা যাবে। আপাতত তোর প্রেয়সী সরি তোর বউয়ের জন্য শুভকামনা রইল। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর হ্যাঁ, শত্রু হলো ভালো মনের শত্রু। আমি সবসময় খোঁজ খবর রাখি, তুই তো খোঁজ খবর রাখিস না। সাদাপ রাগে থরথর করে কাঁপছে, একটি কথাও বলতে পারছে না, চুপ করে আছে। সাদাপ কথায় নয় কাজে কর্মে বিশ্বাসী, তাই চুপ করে থাকাই শ্রেয় মনে করলো। মনে মনে শুধু প্রতীক্ষা করলো, ছাড় পেয়েছিলি, কিন্তু এখন আমার বউয়ের কথা একবারও তুই শুধু ভাবলেও তুই ছাড় পাবে না। এর জন্য তোকে কঠিন মূল্য দিতে হবে সাজিদ। নূরের দিকে চোখ তুলে তাকানোর অধিকার এই পৃথিবীতে কারো নেই আমি ব্যতীত। ফোনের কথা শেষ হতে ফোনটি পকেটে ঢুকিয়ে সাদাপ ফিরে গেল অতীতে, সেই দিনের স্মৃতিতে, যেদিন কলেজের অনুষ্ঠান ছিল, লাস্ট ডে ছিল। নূরকে নিয়ে গিয়েছিল সে অনুষ্ঠানে। নূরকে দেখে আগে পরে সব বন্ধুরাই দুষ্টুমি করতো, ছোট বউ বলে খ্যাপাতো, দুষ্টুমি করতো, ফাজলামি করতো। সেটাতে কোনো মাথা ব্যথা ছিল না সাদাপের। নূর দেখতে এতটাই কিউট ছিল, সবাই নূরকে খুব আদর করত, পছন্দ করত। কিন্তু সে অনুষ্ঠানে হঠাৎ করে সাজিদের কুদৃষ্টি নূরের উপর এমন ভাবে পড়ে যেটা মেনে নিতে পারেনি সাদাপ। সাদাপের সাথে সাজিদের আগে পরে একটু ঝামেলা ছিল, কিন্তু মাঝখানে সব ঠিক হয়ে গিয়েছিল। সাজিদের চরিত্র সমস্যা আগে থেকেই ছিল। কলেজের কোনো এখন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক ছিল সাজিদের, তাই একে সাদাপ মোটামুটি এড়িয়ে চলত। নূরকে কিছুক্ষণের জন্য সবার কাছে রেখে গিয়েছিল। সাবাও নূরের সাথে ছিল, কিন্তু নূর জুস খেতে চাওয়ায় সাবা নূরকে দাঁড় করিয়ে রেখে জুস আনতে যায়। সেই সময় সাজিদ এসে নূরকে কোলে তুলে নিয়ে চেয়ারে বসে। নূর ছোটার চেষ্টা করে, কিন্তু সাজিদ ছাড়ে না। হঠাৎ সেদিন অদ্ভুতভাবে সাদাপ লক্ষ্য করে নূরকে কোলে নিয়ে কিভাবে যেন জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে খেয়ে বারবার বউ বলছিল সাজিদ। নূর ছোটার চেষ্টা করছে, সেটা সাদাপের একদম পছন্দ হচ্ছিল না। বন্ধু আছে বন্ধুর জায়গায়, কিন্তু নিজের বোন, নিজের কাজিন অথবা নিজের পছন্দের কোনো মানুষকে তার বন্ধু এভাবে জড়িয়ে ধরে চুমু খাবে, এটা মেনে নিতে পারেনি। সাদাপ দৌড়ে গিয়ে সাথে সাথে নূরকে সাজিদের কোল থেকে ছিনিয়ে নেয় এবং বলে, খবরদার নূরকে বাজেভাবে টাচ করবি না। কথাটা একটু জোরেই বলে, সেটা সাজিদের খুব মাইন্ডে লাগে, খারাপ লাগে। সাজিদ উল্টো প্রশ্ন করে, কি সমস্যা, কি এমন করেছি, এমন একটা ভাব করছিস তার যেন তোর বউকে কোলে নিয়ে চুমু খাচ্ছে। সাদাপ উত্তর দেয়, বউ হোক অথবা বোন, এইভাবে কোনো মেয়েকে কোলে নিয়ে চুমু খেলে সেটাকে আদর করা বলে না, সেটাকে অন্য কিছু বলে। নূর মোটেও কমফোর্টেবল ছিল না। ও বারবার তোর কাছ থেকে ছুটতে চাইছিল, তার মানে তোর স্পর্শ নূরের ভালো লাগছিল না। এতটুকু বাচ্চা বুঝতে পারে কোনটা ব্যাড টাচ আর কোনটা গুড টাচ। তাই এত ছোট মেয়ে বুঝতে পারে কোনটা ব্যাড টাচ আর কোনটা গুড টাচ? কেন, তুই টাচ করে শিখিয়ে দিয়েছিস? প্রশ্ন করলো সাজিদ। কথাটা শোনা মাত্রই যেন মাথায় আগুন জ্বলে উঠেছিল সাদাপের, তবুও হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়েছিল। নূর ভয় পাচ্ছিল তাই। নূর এক হাত দিয়ে সাদাপের বা হাত ধরেছিল, তাই আগে বাড়ছিল না সাদাপ। সাদাপ শুধু মুখ দিয়ে বলেছিল, অতটুকু কথাই বল, যতটুকু বললে এর প্রতিক্রিয়া তুই সহ্য করতে পারবি। কথাটি বলার সাথে সাথে সাজিদ ঘুষি লাগিয়ে দিয়েছিল সাদাপের মুখ বরাবর। অমনি সাদাপকে যেন আর কেউ কন্ট্রোল করে রাখতে পারেনি, ইচ্ছে মতো মেরেছিল সাজিদকে। সবগুলো ঘুষি শুধু মুখে দিয়েছিল, এমন অবস্থা করেছিল চেহারা যে দেখে চেনার উপায় ছিল না এটা সাজিদ নাকি অন্য কেউ। জ্ঞান হারিয়ে গিয়েছিল সাজিদের। বন্ধুরা অনেক কষ্ট করে আটকায় সাদাপকে। নূর কান্না করে দেওয়ায় নূরকে কোলে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে সাদাপ। এরপরে ঝামেলা যা হবার ফ্যামিলির মধ্যে হয়। বাবা গিয়ে তাদের সাথে মিটমাট করে কিভাবে কি করে সাদাপের সাথে আর কোনো কিছু শেয়ার করেনি, শুধু 4 দিনের মধ্যে আমেরিকা পাঠিয়ে দেয়। আমেরিকা যাওয়ার আগে বাবার রুমে ঢুকে বলেছিল এক শর্তে যাবে, যদি নূরকে বিয়ে দেয় ওর সাথে। বাবা বলেছিল অসম্ভব, এটা কি হয় নাকি, এত ছোট বাচ্চা তোর সাথে কিভাবে বিয়ে করবে, তুই একটি বিবাহযোগ্য মোটামুটি পুরুষ মানুষ, নূর ছোট একটা বাচ্চা, 20 বছর তো, তাও তুই বিয়ে কি বুঝিস, নূর কি বোঝে?
এভাবে তুই বিয়ে করে এখানে থাকবি, নূরও থাকবে, এটা কি হয় নাকি? তখন সাদাব বলেছিল ঠিক আছে, বিয়ের পর বিদেশ চলে যাবে, নূর বড় হলে তখনই ফিরে আসবে, কিন্তু নূরকে যদি বিয়ে না দেয় তাহলে কোনোভাবে সাদাব বিদেশে যাবে না। হুমায়ুন রহমান ভেবেছিলেন ছেলে খুব তেড়া, সেটা উনি জানে, আর এই বিয়ে কেউ জানবে না, বুঝবে না, 6 বছরের নূর ভুলে যাবে সব। তাই সাদাবের কথা মেনে সেদিন নূরকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে ছোট্ট লাল টুকটুকে একটি শাড়ি পরিয়ে সাদাপের কোলে বসিয়ে কবুল পরানো হয়েছিল। কোনো সাইন হয়নি, শুধু কবুল করানো হয়েছিল কাজী ডেকে। কয়েকটা চকোলেটের জন্যই মেয়েটা কবুল বলে দিয়েছিল, তাও সাদাপের কোলে বসে। সাদাপ মুচকি হাসলো কথাগুলো চিন্তা করে, সে অতীতগুলো চিন্তা করে। সাদাপ একটি দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর মনে মনে ভাবলো যত যাই হয়ে যাক, যেভাবেই হোক সাজিদকে প্রতিহত করতে হবে। নূরের উপর সাজিদের কেন, স্বয়ং নূরের নিজেকেও নিজের কোনো ক্ষতি করতে দিবে না সাদাপ। সাদাব ধীরে ধীরে এগিয়ে এলো কেবিনের দিকে। ফজলুর রহমান সোফায় বসে শুয়ে পড়েছিলেন, সামিয়া বেগম ঘুমাচ্ছে বেডে। সাদাব নূরের পাশে একটি চেয়ার নিয়ে আধশোয়া হয়ে নূরের হাত ধরে বসে রইলেন, তাকিয়ে রইল নূরের দিকে। পরদিন সকাল 9টা, আজ 11টার মধ্যে ডিসচার্জে নিয়ে বাসায় চলে যাবে ফজলুর রহমান নূরকে নিয়ে। তাই তাড়াহুড়ো করে পাল্টি নিয়ে ডক্টরের কাছে গেলেন সব ফর্মালিটিজ পালন করতে। সাদাব এখনো নূরের বেডে মাথা হেলিয়ে ঘুমিয়ে আছে, চেয়ারে বসে ঘুমিয়ে আছে। সামিয়া বেগম উঠে নাস্তা রেডি করছে। এভাবে নূরের বেডে মাথা দিয়ে শুয়ে থাকতে দেখে সামিয়া বেগমের কলিজাটা যেন জুড়িয়ে গেল। উনি তো মনে মনে সাদাবকে ভীষণ ভালোবাসে, মেয়ের জামাই হিসেবে অনেক পছন্দ করে। ওনার তো কোনো আপত্তি নেই সাদাবের কোনো কিছুতে। উনি বুঝতে পারে না ফজলুর রহমান কেন বারবার এরকম করছেন। এবার বাসায় গিয়ে অবশ্যই কথা বলবে ফজলুর রহমানের সাথে, কি হয়েছে জানতে চাইবে, মনে মনে ভাবলো সামিয়া বেগম। সামিয়া বেগম বেডের সামনে এসে দেখলেন নূর ফিট করে চোখ খুলছে, তাই আর দাঁড়ালেন না। ভাবলেন মেয়েটা ঘুম থেকে উঠে সাদাফকে দেখবে, তখন ভালো লাগবে। তাই নিজে ধীরে ধীরে কেবিন থেকে বের হয়ে গেলেন। নূর চোখ খুলেন, দেখল সাদাব নূরের বালিশের কাছে মাথা হেলিয়ে শুয়ে আছে। দৃশ্যটি ভীষণ ভালো লাগলো নূরের। নূর এক দৃষ্টিতে তাকিয়েছে সাদাফের দিকে। হঠাৎ করে ধীরে ধীরে চোখ খুলল সাদাব, দেখলো নূর তাকিয়েছে সাদাফের দিকে। সাদাব মুচকি হাসলো নূরের দিকে তাকিয়ে, তারপর গুমু গুমু গড়ে লাগা কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার দিকে এভাবে তাকিয়ে থেকে তো আমাকে মেরে ফেলবি। তারপরও তাকিয়ে মুচকি হাসছে সাদাপের দিকে। সাদাপ বলল, কি হয়েছে, কিছু বলবি? এভাবে হাসছিস কেন? নূর বলল, না কিছু বলবো না। সাদাপ এভাবে বালিশ থেকে মাথা তুলে সোজা হয়ে আড়মোড়া ভেঙে বলল, রিলিজ দেওয়ার সময় হয়ে গেছে, বাসায় যা। বাসায় গিয়ে সুন্দর করে রেস্ট করবি, নিজের যত্ন নিবি, কেমন? ঠিক মতো ওষুধ খাবি, দৌড়াদৌড়ি ছোটাছুটি করবি না, চুপচাপ বিছানায় শুয়ে থাকবি। নূর অবাক হয়ে জানতে চাইল, আপনি যাবেন না বাসায়? সাদাব বলল, অফিসে জরুরি কাজ আছে, সেখানে যেতে হবে, কয়েকদিন সময় দিতে হবে। আমার বউকে আমাকে ছুটি দিবে কয়েকদিনের জন্য? নূর লজ্জায় চুপ করে রইল। সাদাব নূরের দিকে তাকিয়ে নূরের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, বাসায় যা, নিজের যত্ন নিস, আমার জিনিসের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। নূর নিচের দিকে তাকিয়ে থেকে বলল, বিয়ে করেছি যেন কেউ আমার যত্ন নিতে পারে, নিজের যত্ন যদি নিজে নিব তাহলে বিয়ে করেছি কেন? এই প্রথম নূরের কথা শুনে সাদাব অবাক হয়ে গেল, গোড় লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। তারপর ধীরে ধীরে ফিস করে বলল, যেদিন অনুভূতি দিবি যত্ন নেওয়া, সেদিন থেকে বুঝবি আমার যত্ন কেমন হয়। সেই পর্যন্ত একটু সুস্থ থাকিস, নিজের যত্ন নিস, একা একা চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।